পাকিস্তান থেকে কি এবার আলাদা হচ্ছে বালুচিস্তান? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি চাঞ্চল্যকর চিঠিকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতি এবং কূটনীতিতে এক নতুন তোলপাড় শুরু হয়ে গেছে। রিপাবলিক অফ বালুচিস্তান নামে প্রকাশিত এক চিঠিতে পাকিস্তান থেকে সম্পূর্ণ স্বাধীনতার দাবি জানানো হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে বালুচিস্তান ইস্যু এবং অঞ্চলটির দীর্ঘদিনের স্বাধীনতাকামী আন্দোলন। প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যিই পাকিস্তান থেকে আলাদা হয়ে যাচ্ছে বালুচিস্তান? স্বাধীন বালুচিস্তান প্রতিষ্ঠার দাবি কতটা বাস্তবসম্মত? যদি এখনই স্বাধীনতা সম্ভব না হয়, তবে বালুচিস্তানের স্বাধীনতার পথে সবচেয়ে বড় বাধাগুলো কি? পাকিস্তানের জন্য কেন বালুচিস্তান পাকিস্তান অধিকৃত কাশ্মীরের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? বালুচিস্তান স্বাধীন হলে চীনের অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক স্বার্থ কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। বালোচ মাঙ্গে আজাদি 1947 সাল ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে জন্ম নিল ভারত এবং পাকিস্তান। কিন্তু এই মানচিত্রের আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল এক স্বাধীন রাজ্যের গল্প। কালাতের রাজকীয় রাজ্য হিসেবে ওই বালুচিস্তান তখন ঘোষণা করেছিল নিজেদের সাময়িক স্বাধীনতা। কিন্তু এক বছরের মাথাতেই 1948 সালের মার্চ মাসেই পাকিস্তানি সামরিক বাহিনীর চাপের মুখে কালাতের খান পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্তির চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হন, যা স্থানীয় বালুচ জনগণ কখনোই মেনে নেয়নি। আর তখন থেকেই শুরু এই বিরোধ। নিজেদের স্বায়ত্ত শাসন আর অধিকারের দাবিতে জ্বলে ওঠে প্রতিরোধের আগুন। স্থানীয়দের অভিযোগ, তাদের সম্পদ লুটে নিচ্ছে কেন্দ্রীয় সরকার আর বহিরাগত শক্তি। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপেক প্রকল্পের নামে চলছে তীব্র শোষণ। কারণ আপনাদের এর আগে বহু এপিসোডে বলেছি, এবং আপনারাও হয়তো অনেকেই জানেন যে এই বালুচিস্তান প্রাকৃতিক গ্যাস, সোনা, তামা এবং অন্যান্য খনিজে অত্যন্ত সমৃদ্ধ। কিন্তু স্থানীয়দের অভিযোগ, এই বিশাল প্রাকৃতিক সম্পদ পাকিস্তান সরকার এবং বহিরাগতরা শোষণ করছে, অথচ স্থানীয় বালুচ জনগণ চরম দারিদ্র্য এবং অবহেলার শিকার হচ্ছে। আর এই শোষণের বিরুদ্ধেই আজ অস্ত্র তুলে নিয়েছে ওই বালুচিস্তান লিবারেশন আর্মির মতন বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। তবে এই লড়াই শুধু অস্ত্রের নয়, আজ রাজপথে নেমে এসেছে একেবারে বালুচ নারীরাও। মানবাধিকার কর্মী মাহরাং বালোচের নেতৃত্বে চলছে তীব্র অহিংস আন্দোলন। পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে উঠেছে হাজার হাজার বালোচ অ্যাক্টিভিস্টকে জোরপূর্বক একেবারে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মারাত্মক অভিযোগ। 7 দশকের বেশি সময় ধরে চলা এই রক্তক্ষয়ী সংগ্রাম আজ দক্ষিণ এশিয়ার অন্যতম জটিল ভূ রাজনৈতিক সংকটে পরিণত হয়েছে। শোষণের শৃঙ্খল ভেঙে বালুচরা চাইছে নিজেদের স্বাধীনতা, পাকিস্তানের শোষণ থেকে স্বাধীনতা। এই জুলাই মাসের শুরুতেই, অর্থাৎ 4 থেকে 8 জুলাই, এই 4 দিন জুড়ে বালুচিস্তানের বিভিন্ন জেলায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি এবং কট্টরপন্থী সংগঠন তেহরিকে তালিবান পাকিস্তান পৃথকভাবে অত্যন্ত সুপরিকল্পিতভাবে একেবারে এই পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর উপর একাধিক হামলা চালিয়েছে। সবচেয়ে বড় বিপর্যয়টি ঘটেছে 6 জুলাই। জিয়ারাত জেলার মাঙ্গি ড্যামের নিরাপত্তা চৌকিতে ভারী অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায় বন্দুকধারীরা। আর এই একটি হামলায় 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্তত 18 জন পাক পুলিশ নিহত হয়েছে। রক্তপাত এখানেই থামেনি। 8 জুলাই লাসবেলা জেলার বেলা উইন্ডার এলাকার N25 জাতীয় সড়কে ওত পেতে বসেছিল বালোচ বিদ্রোহীরা। একটি বড় পাক সামরিক কনভয় সেখানে পৌঁছতেই চালানো হয় জোরালো অ্যাম্বুশ। প্রাণ হারান একজন জুনিয়র কমান্ডার অফিসার সহ 11 জন পাক সেনা সদস্য। মাত্র 4 দিনের ব্যবধানে হওয়া এই 3টি মূল হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 42, যার মধ্যে 38 জনই পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্য এবং 4 জন সাধারণ বেসামরিক নাগরিক। 2026 সালের এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে যে বালুচিস্তানের স্বাধীনতার এই দীর্ঘ লড়াই আজ কতটা বিধ্বংসী আকার ধারণ করেছে।
এদিকে মাঙ্গি ড্যাম এবং সেনা কনভয় বিদ্রোহীদের এই রক্তক্ষয়ী হামলার পর আর চুপ করে থাকেনি কিন্তু ইসলামাবাদ। পাক সরকারের নির্দেশে পাকিস্তানের সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর এবং বালুচিস্তান পুলিশ যৌথভাবে শুরু করে দিয়েছে এক বিশাল কাউন্টার টেরোরিজম অপারেশন, যার কোড নেম অপারেশন শাবান। বিদ্রোহীদের সমূলে উৎপাটন করতে পাকিস্তানের সামরিক বাহিনী এবার ব্যবহার করছে অত্যাধুনিক ড্রোন এবং হেলিকপ্টার গানশিপ। পার্বত্য এবং দুর্গম অঞ্চলে বিদ্রোহীদের গোপন আস্তানা লক্ষ্য করে চালানো হচ্ছে স্থলবাহিনীর সম্মিলিত এই গোয়েন্দা ভিত্তিক বিশেষ অপারেশন। এরপর গত 12ই জুলাই পাকিস্তানের সরকারি সংবাদ মাধ্যম পিটিভি নিশ্চিত করে যে অভিযানের প্রথম সপ্তাহেই 105 জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। আর ঠিক 2 দিন পর অর্থাৎ 14ই জুলাই পাকিস্তানের সামরিক সূত্রে নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়ায় 121 জনে। শেষ পর্যন্ত যা খবর তাতে 5ই জুলাই থেকে শুরু হওয়া এই অল আউট অপারেশনে এখনো পর্যন্ত মোট 129 জন বালুচ এবং টিটিপি বিদ্রোহীর মৃত্যু হয়েছে। আর এসবের মাঝেই তোলপাড় ফেলে দিয়েছে ওই একটি চিঠি। গত 13ই জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি চিঠি, যেখানে দাবি করা হয় রিপাবলিক অব বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা। চিঠিতে দাবি করা হয়েছে যে নতুন গঠিত রিপাবলিক অব বালুচিস্তানের প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনী পাকিস্তানের কাছ থেকে প্রায় 85% অঞ্চলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে। স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা নিজস্ব জাতীয় পতাকা, একটি প্রশাসনিক ব্যবস্থা এবং মা চুকাইন বালোচানি নামের একটি নতুন জাতীয় সঙ্গীত বা গান চূড়ান্ত করে ফেলেছে। ওই চিঠিতে আরও দাবি করা হয়েছে যে পাকিস্তান রুপি বর্জন করে তারা বালুচি ফালুস নামের নিজস্ব রাষ্ট্রীয় মুদ্রা চালু করেছে। বালুচিস্তানের মাটিতে থাকা 1200টিরও বেশি কয়লা খনি, সোনার খনি এবং 150টিরও বেশি সক্রিয় প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রের ওপর নতুন করে বালুচ প্রশাসন পূর্ণ কৃতিত্ব প্রতিষ্ঠা করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ওই চিঠিতে দাবি করা হয়েছে যে বালোচ নেতা মীর ইয়ার বালোচ সামাজিক মাধ্যমে বিশ্ব সম্প্রদায়, জাতিসংঘ এবং বিশেষ করে ভারতের কাছে আনুষ্ঠানিক স্বীকৃতির আবেদন জানিয়েছেন। এমনকি তিনি নাকি ভারতে একটি বালোচ দূতাবাস খোলার অনুমতিও চেয়েছেন। এমনকি পাকিস্তানের সামরিক অভিযানের বিরুদ্ধে ভারতের কাছ থেকে নৈতিক এবং কূটনৈতিক সমর্থন চাওয়া হয়েছে ওই চিঠিতে। কিন্তু চিঠিটি ভাইরাল হওয়ার পর আন্তর্জাতিক একাধিক সংবাদ মাধ্যম এবং স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো জানিয়েছে চিঠিটি একটি ভুয়ো চিঠি। কারণ কোনো প্রথম সারির সশস্ত্র বালুচ বিদ্রোহী গোষ্ঠী কিংবা মূলধারার কোনো রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে ওই চিঠির দায় স্বীকার করেনি, বা ওতে কোনো শীর্ষ কমান্ডারের ভেরিফাইড স্বাক্ষরও নেই। আর 85% অঞ্চল নিয়ন্ত্রণের দাবিটিও সম্পূর্ণ অসত্য। তবে একথা সত্য যে বালুচিস্তান স্বাধীনতার দাবিতে আন্দোলন এবং বিদ্রোহ জারি রেখেছে। আর যদি বালুচিস্তান স্বাধীন হয় তাহলে পাকিস্তানের পাশাপাশি চীনের অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক স্বার্থ কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে। পাকিস্তানের জন্য এই বালুচিস্তান নাকি ওই পাক অধিকৃত কাশ্মীর, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো বালুচিস্তানের স্বাধীনতার পথে সবচেয়ে বড় বাধাগুলো কি? পাকিস্তানের পাশাপাশি স্বাধীনতাকামী বালোচরা আজ হয়ে উঠেছে চীনের মাথা ব্যথার একটা বড় কারণ। বিশ্লেষকদের মতে এর নেপথ্যে রয়েছে একাধিক উল্লেখযোগ্য কারণ। প্রথমত, চীনের প্রায় $65 বিলিয়ন ওই সিপেক প্রকল্পের মূল ভিত্তিই হলো বালুচিস্তান। ফলে স্বাধীন বালুচিস্তান গঠিত হয়ে পড়লে ওই পাকিস্তানের সঙ্গে চীনের সই করা এই মেগা চুক্তিগুলো একেবারে আইনি আর রাজনৈতিকভাবে অবৈধ হয়ে যাবে, এবং ইতিমধ্যেই নির্মিত পরিকাঠামোর ঋণ পুনরুদ্ধার করাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। দ্বিতীয়ত, এর চেয়েও বড় ধাক্কাটি লাগবে কৌশলগত গোয়াদার বন্দর নিয়ে। কারণ এই বন্দরটি চীনের আরব সাগরে প্রবেশ এবং আঞ্চলিক বাণিজ্যের প্রধান কেন্দ্র। স্বাধীন বালুচিস্তান হলে সেখানকার নতুন সরকার এই বন্দরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে চীনের সঙ্গে করা আগের চুক্তি বাতিল কিংবা নতুন কঠোর শর্তে পুনরায় আলোচনা করতে পারে। আর তৃতীয়ত, বালুচিস্তান স্বাধীন হলে অঞ্চলটির মূল্যবান তামা, সোনা, লিথিয়ামের মতন খনিজ সম্পদের সহজ প্রবেশাধিকার পুরোপুরি হারিয়ে ফেলবে চীন, যা আধুনিক প্রযুক্তির শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একই সঙ্গে বড় ধাক্কা খাবে চীনের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা পরিকল্পনাও, কারণ গোয়াদার হয়ে সরাসরি জিনজিয়াংয়ে তেল পরিবহনের বিকল্প রুটটি বন্ধ হয়ে গেলে চীনকে আবারও ওই মালাক্কা প্রণালীর সেই দীর্ঘ এবং ঝুঁকিপূর্ণ পথের ওপরে বেশি নির্ভর করতে হবে। আর চতুর্থ কারণটি হলো, বালুচিস্তান স্বাধীন হলে পাকিস্তান তার প্রায় 44% ভূখণ্ড হারিয়ে ফেলবে, যা দেশটির অর্থনীতি এবং সামরিক সক্ষমতাকে বড় ধরনের দুর্বল করে দিতে পারে। এর ফলে দক্ষিণ এশিয়ায় চীনের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে ওই পাকিস্তানের কার্যকারিতাও একেবারে কমে যাবে এবং উল্টো দিকে ভারতের বিপরীতে বেজিংয়ের আঞ্চলিক কৌশল মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়বে। তবে স্বাধীন বালুচিস্তান হলে চীনের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হবে সেখানে ভারত, আমেরিকা বা পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক এবং কৌশলগত প্রভাব বৃদ্ধি পাওয়া। আর আরব সাগরের প্রবেশ মুখে চীনের প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর উপস্থিতি বৃদ্ধি পেলে তা বেজিংয়ের আঞ্চলিক নিরাপত্তা এবং স্বার্থের উপর বড় একটা উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ বালুচিস্তানের স্বাধীনতা ইস্যু শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা নয়, এটি ওই দক্ষিণ এশিয়ার নিরাপত্তা এবং চীনের ভূরাজনৈতিক স্বার্থের সঙ্গেও একেবারে গভীরভাবে জড়িয়ে রয়েছে। আবার পাকিস্তানের ক্ষেত্রে একদিকে পাক অধিকৃত কাশ্মীরের গণ আন্দোলন চলছে, অন্যদিকে বালোচদের স্বাধীনতার দাবিতে বিদ্রোহ হামলা, এই জোড়া ফলায় একেবারে সাঁড়াশি চাপে পড়েছে এখন ওই পাকিস্তান সরকার। অনেকের মনেই প্রশ্ন উঠছে যে পাকিস্তানের জন্য বালুচিস্তান কি পাক অধিকৃত কাশ্মীরের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? দেখুন, একথা একদম সত্য যে পাকিস্তানের কাছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের চেয়েও ওই বালুচিস্তানের গুরুত্ব অর্থনৈতিক এবং কৌশলগতভাবে অনেক বেশি। কারণ পাকিস্তানের জন্য বালুচিস্তান কেবল একটি প্রদেশ নয়, বরং কৌশলগত, অর্থনৈতিক এবং ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। আর পিওকে মূলত ভারতের সঙ্গে সামরিক প্রতিযোগিতা এবং রাজনৈতিক আদর্শের লড়াইয়ের প্রতীক। কিন্তু বালুচিস্তান হলো পাকিস্তানের টিকে থাকার প্রধান মেরুদণ্ড। প্রথমত, বালুচিস্তান পাকিস্তানের মোট ভূখণ্ডের প্রায় 44% এলাকা জুড়ে অবস্থিত। এর বিপরীতে পিওকে পাকিস্তানের একটি অতি ক্ষুদ্র অংশ মাত্র। পাকিস্তান যদি বালুচিস্তান হারায় তবে মানচিত্র থেকে সে দেশের প্রায় অর্ধেক অংশই গায়েব হয়ে যাবে, যা পাকিস্তানের সার্বভৌমত্বকে চিরতরে একেবারে পঙ্গু করে দেবে। তাছাড়া পাকিস্তানের বর্তমান দেউলিয়া অর্থনীতি সম্পূর্ণরূপে ওই চীনের বিনিয়োগের ওপর নির্ভরশীল। আর ভৌগোলিকভাবে দেখতে গেলে বালুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ এবং এটি আরব সাগরের উপকূলে অবস্থিত। ফলে সমুদ্রপথে বাণিজ্য এবং সামরিক উপস্থিতির জন্য পাকিস্তানের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে আগেও আপনাদেরকে বহুবার জানিয়েছি যে এই পাকিস্তানের প্রাকৃতিক সম্পদের প্রধান উৎস হলো ওই বালুচিস্তান। পাকিস্তানের মোট গ্যাসের 1/5 আসে ওই প্রদেশ থেকে। এখানে বিশ্বের অন্যতম বৃহৎ তামা এবং সোনার খনি রয়েছে। এছাড়া রয়েছে প্রচুর কয়লা, লিথিয়াম এবং ক্রোমিয়াম। অন্যদিকে পিওকে জলবিদ্যুৎ এবং পর্যটনে সমৃদ্ধ হলেও বালুচিস্তানের মতন বিপুল খনিজ বা শিল্প উৎপাদনের খনিজ কিন্তু সেখানে নেই। তাছাড়াও পাকিস্তানের দীর্ঘ সমুদ্র উপকূল রেখার সিংহভাগই ওই বালুচিস্তানেই অবস্থিত। এই প্রদেশটির মাধ্যমেই পাকিস্তান বৈশ্বিক নৌবাণিজ্য এবং আঞ্চলিক সমুদ্র সীমায় প্রবেশাধিকার পায়। অন্যদিকে পিওকে একটি সম্পূর্ণ স্থলবেষ্টিত পাহাড়ি অঞ্চল, যা পাকিস্তানকে কোনো ধরনের সামুদ্রিক সুবিধা দিতে পারে না। একই সঙ্গে বালুচিস্তান সীমান্ত ইরান এবং আফগানিস্তানের সঙ্গে যুক্ত হওয়ায় এটি মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। বিপরীতে পিওকে মূলত ভারতের সঙ্গে সামরিক উত্তেজনাপূর্ণ সীমান্ত অঞ্চল, যার মাধ্যমে পাকিস্তান বড় কোনো আন্তর্জাতিক বাণিজ্য এর সুবিধে পায় না। তাই কৌশলগত এবং অর্থনৈতিক দিক থেকে ওই বালুচিস্তানের গুরুত্ব পাকিস্তানের কাছে অনেক বেশি পিওকের থেকে। সব মিলিয়ে বিশেষজ্ঞদের মতে বালোচ বিদ্রোহীরা সফল হলে পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতা বড় ধরনের সংকটের মুখে পড়বে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর এটি পাকিস্তানের জন্য আরেকটি বড় বিচ্ছিন্নতার ঘটনা হতে পারে। আর এই আশঙ্কায় পাকিস্তান সরকার বালুচিস্তানকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং অস্তিত্ব রক্ষার অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে দেখে। এবার প্রশ্ন হলো যে এই বালুচিস্তান কি স্বাধীন হতে পারবে কোনোদিন? বালুচিস্তানের স্বাধীনতার পথে সবচেয়ে বড় বাধাগুলো কি?
স্বীকৃত দেশ হতে কি কি শর্ত পূরণ করতে হবে ওই বালুচিস্তানকে? দেখুন, ভবিষ্যতে বালুচিস্তান স্বাধীন হতে পারবে কি পারবে না তা নিশ্চিতভাবে কিন্তু বলা কঠিন। তবে বর্তমান ভূরাজনীতি, পাকিস্তানের সামরিক অবস্থান, চীনের কৌশলগত স্বার্থ এবং আন্তর্জাতিক সমর্থনের অভাব বিচার করলে ওই ভবিষ্যতের একটি স্বাধীন বালুচিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলেই কিন্তু মনে করছেন বিশ্লেষকরা। কারণ বালুচিস্তানের স্বাধীনতার পথে সবচেয়ে বড় বাধা হলো পাকিস্তান এবং চীনের কৌশলগত জোট। বালুচিস্তান পাকিস্তানের বিশাল ভূখণ্ড এবং প্রাকৃতিক সম্পদের কেন্দ্র হওয়ায় ইসলামাবাদ এই অঞ্চল হারাতে চায় না। অন্যদিকে চীনের সিপেক প্রকল্প এবং গোয়াদার বন্দরের স্বার্থ বেজিংকে কিন্তু পাকিস্তানের পাশে দাঁড়াতে বাধ্য করছে। অন্যদিকে আন্তর্জাতিক মহলেও স্বাধীন বালুচিস্তানের পক্ষে বড় কোনো সমর্থন নেই। উল্টে বিএলএ সহ কিছু সশস্ত্র গোষ্ঠী নিষিদ্ধ তালিকায় রয়েছে। পাশাপাশি ইরান এবং আফগানিস্তানও আঞ্চলিক নিরাপত্তার কারণে এই আন্দোলনকে সমর্থন করছে না। আর বালোচ আন্দোলন কোনো একক ছাতার নিচে সুসংগঠিত নয়। ফলে কোনো একজন সর্বজনীন বা ক্যারিসমেটিক নেতার অভাব এই আন্দোলনকে কিন্তু আন্তর্জাতিকভাবে জোরালো করতে পারছে না, যা বালুচিস্তানের স্বাধীনতার দাবিকে আরও দুর্বল করে তুলছে। আর বালুচিস্তান যদি স্বাধীনতার পথে এগোতে চায়, তবে একটি স্বীকৃত রাষ্ট্র হতে তাকে 4টি মৌলিক শর্ত পূরণ করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচিত হলো 1933 সালের মন্টেভিডিও কনভেনশন। এই নীতি অনুযায়ী একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য সাধারণত 4টি মৌলিক শর্ত পূরণ করতে হয়। প্রথমত, একটি নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে, সেখানে সেই রাষ্ট্রের কর্তৃত্ব কার্যকর থাকবে। দ্বিতীয়ত, যেখানে একটি স্থায়ী জনসংখ্যা থাকতে হবে। তৃতীয়ত, জনগণকে পরিচালনা করার মতন একটি কার্যকর সরকার থাকতে হবে। আর চতুর্থত, অন্য রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সক্ষমতা বা আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখার ক্ষমতা থাকতে হবে। তবে এই 4টি শর্ত পূরণ করলেও রাষ্ট্রের টিকে থাকা এবং আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য বড় শক্তিগুলোর সমর্থন, স্থিতিশীল প্রশাসন এবং কার্যকর কূটনীতি ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বলা যায়, বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় পাকিস্তান এবং চীনের শক্তিশালী সামরিক অক্ষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের অভাবের কারণে ওই বালুচিস্তানের স্বাধীন হওয়াটা প্রায় অসম্ভব। তবে পাকিস্তানের তীব্র অর্থনৈতিক সংকট এবং বালুচদের দীর্ঘস্থায়ী সশস্ত্র প্রতিরোধ বজায় থাকলে সুদূর ভবিষ্যতে সমীকরণ বদলে যাওয়াটাও যে অসম্ভব নয়, সেটাও কিন্তু মনে রাখতে হবে ওই শেহবাজ মুনিরের সরকারকে। আজ এ পর্যন্তই। নমস্কার।